দুজনেই ভয় পাওয়ার কারণ এই জেন্টস ফ্যাশন জোনের দিকে আসছে মাহিন আর ওর সাথে ফ্রেন্ড সার্কেল হয়তো ভেতরে ঢুকতে নেবে তখনই নীলা দেখে থমকে যায়। নীলা চলে যাওয়ার পরই মাহিন ধ্রুবকে দেখে ফেলে ধ্রুবর কাছে আসতে নিল মাহিন আর রওয়া বোকার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে পুরো কাহিনী। নীলা অমন করে দৌড় দিল কেন সেটা ভাবছে। রোদ ট্রায়াল রুমের দরজাটা খুলে ভেতরে ঢুকতে নেবে এমন সময় অনুভব হলো কিছু একটোর দিকে ধেয়ে আসছে। হাঁটা থামিয়ে পেছনে ফিরে দেখতে যাবে অমনি খেলো নীলার সাথে ধাক্কা। নীলার মাথাটা একদম রোদের বুকের মধ্যে গিয়ে লাগল। রোদের এক হাতে যেহেতু জামা আরেক হাত দিয়া নীলার কোমর জড়িয়ে ধরল। সিচুয়েশন দেখে রোদের প্রচণ্ড পরিমাণে রাগ হতে লাগল। দাঁতে দাঁত চেপে গরম মেজাজ দেখিয়ে বলল, দেখো চোখ মেলে দেখো পৃথিবীটা কত বড়। এত বড় পৃথিবীতে এত জায়গা থাকতে বারবার কেন তুমি পড়ে যাওয়ার জন্য ধাক্কা খাওয়ার জন্য আমাকেই বেছে নাও। নীলা রোদের মুখ হাত দিয়ে আটকে দিয়ে রোদকে নিয়েই ট্রায়াল রুমে ঢুকে দরজা লক করে দিল। ভেতরে ঢুকার পর রোদের দিকে ঘুরে হাত জোর করে অনুনয় স্বরে বলতে লাগল, ভাই এই বারের মতো মাফ করেন ভাই, নেক্সট টাইম এমন হবে না ভাই, প্লিজ ভাই। কেসটা কি বলো তো? নীলা হাঁপিয়ে হাঁপিয়ে ফিসফিসিয়ে বলল, মাহিন চৌধুরী। ধমক দিয়ে রোদ বলল, জোরে বলো শুনবে না কেউ। ভয় চোখ বড় বড় করে আতঙ্কিত স্বরে বলল, মাহিন বাইরে। ভ্রু কুচকে তাকিয়ে রইল নীলার দিকে। তো দেখে ফেলবে আমায়, দেখুক তো কি হয়েছে। কান্না স্বরে বলতে লাগল, দেখলে বাবা মাকে বলে দিবে আমাকে জোর করে ওই নেশাখোর তার সাথে বিয়ে দিয়ে দেবে। রাগী দৃষ্টি নিয়ে তাকিয়ে বলল, বিয়ে যখন করবে না ওকে বিয়ের স্বপ্ন দেখিয়েছিলে কেন? তোমরা মেয়েরা এমন কেন? আশ্চর্য, আমি কোথায় ওকে বিয়ে করতে চেয়েছি, ও জোর করে আমায় বিয়ে করতে চাইছে। বাবা মাকে বশ করেছে। এভাবে কতদিন পালিয়ে থাকবে বলো তো? যতদিন ওর ঘাড়ে থেকে বিয়ের ভূত না নামছে। আমি এখন জামা ট্রায়াল দেব, তুমি যে আমার সাথে ঢুকে গেলে কখন বের হবে? বোকা বোকা চোখে তাকিয়ে উত্তর দিল, তো কি? আপনি ট্রায়াল দিন, আমি কি আপনার দিকে তাকিয়ে থাকব নাকি? মাথায় আগেও কিছু ছিল না, এখনো কিছু নেই মনে মনে। নীলা রোদের হাতে জামাগুলোর দিকে তাকিয়ে বলল, এগুলো ট্রায়াল দেয়ার কি হলো, সবগুলোই নিন, ভালো লাগবে আপনাকে সব কটাতেই। রোদ চোখ গরম করে তাকিয়ে অপমানজনকভাবে বলল, তোমার কথা মতো। নীলা চুপ হয়ে গেল। রোদের কথাটা গায়ে লাগল কেমন যেন। চুপ করে দাঁড়িয়ে আছে। এতক্ষণে মাহিন ধ্রুবর সামনে এসে দাঁড়িয়ে প্রশ্ন করল, আরে ধ্রুব তুমি এখানে? ফেক হাসি দিয়ে উত্তর দিল, হ্যাঁ ভাইয়া, একটু কেনাকাটা করতে এসেছিলাম আর কি। একা একাই এসেছ? ধ্রুব বিব্রতভাবে উত্তর দিল, হ্যাঁ একাই তো, আর কে আসবে? নীলার কোনো খোঁজ পেলে? নীলার খোঁজ তো। মাথা ঘুরিয়ে কথা বলতে যাবে এমন সময় ডান পাশে তাকিয়ে থমকে গেল। হায় আল্লাহ, এ কি দেখছি আমি, রোদ ভাইয়া নীলকে অমন করে ধরে এদিকে নিয়ে আসছে কেন? মনে মনে ধ্রুবর আত্মা ছিটকে গেল। পরিস্থিতি গরম লাগছে, যা কিছু হয়ে যেতে পারে এখন। নীলা কান্নাস্বরে অসহায় দৃষ্টিতে রোদের দিকে তাকিয়ে বলছে, রোদ ছাড়ো, এভাবে হাত জড়িয়ে ধরে হাঁটার মানে কি? প্লিজ রোদ, ওরা আমায় দেখে ফেলবে, কেলেঙ্কারি ঘটে যাবে। আমার এত বড় সর্বনাশ করো না রোদ, তোমার আমার উপর অনেক রাগ জানি, কিন্তু এভাবে আমার লাইফটা হেল করে দিও না। দাঁত চেপে রোদ নীলার দিকে তাকিয়ে বলল, একদম চুপচাপ থাকো, তোমার কিছু বলতে হবে না, আমি যা করছি তোমার ভালোর জন্য।
নীলাকে এমনভাবে ধরেছে রোদ যেন দুজন কাপল। নীলার ডান পাশে দাঁড়িয়ে বা হাতটা পেছনে দিয়ে বাড়িয়ে নীলাকে জড়িয়ে ধরে হাঁটছে। যদিও নীলার মুখটা হিজাব দিয়ে আটকানো, তবুও চেনা যাচ্ছে এটা নীলা। ধ্রুবর তাকানো দেখে মাহিন আর ওর বন্ধুরা তাকালো ওদিকে। তাকিয়েই তাদের চোখ ছানা বড়া। মাহিনের বরাবর দাঁড়িয়ে রোদ বলল, আরে মাহিন, তুমি এখানে শপিং করতে এসেছ? মাহিন কিছু না বলে নীলার দিকে তাকিয়ে আছে। নীলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর মাহিন বলল, নীলা, তুমি এখানে কেন? নীলা কোনো উত্তর না দিয়ে চুপ করে আছে। রোদ বাঁকা হাসি দিয়ে বলল, বিয়ের পর তো স্বামীর সাথেই থাকবে, তাই না মাহিন? মাহিন অবাক হয়ে রোদের চোখের দিকে তাকিয়ে, মানে? নীলা আমার ওয়াইফ, আমরা তো বিয়ে করেছি সেই কবে। বাসায় বলতে পারেনি ও, তাই পালিয়ে আমার কাছে এসে পড়েছে, দ্যাটস ইট। রোদের কথা শুনে ধ্রুব নীলা অবাক হয়ে ওর মুখের দিকে তাকাল। নিজের সম্পর্কে নিজেই নতুন তথ্য জানছে। আর মাহিন দাঁত কিরিমিরি করে রাগে ফুঁসছে। রেগে রোদের কলার চেপে ধরতে যাবে এমন চিন্তা নিয়ে রোদের কাছে আসতেই নীলা বুঝে যায়। তখন নীলা মাহিনের দিকে তাকিয়ে উচ্চস্বরে বলে উঠল, খবরদার মাহিন! রোদের গায়ে একটা স্পর্শ করার চিন্তা করলে আমার থেকে খারাপ আপনার পৃথিবীতে আর দুটো হবে না। দাঁতে দাঁত চেপে মাহিন বলল, কাজটা তুমি মোটেও ঠিক করনি রোদ। কেন? কি ঠিক করিনি আমি, বলো তো? নীল তো আমারই গার্লফ্রেন্ড ছিল, তাই না? ব্রেক আপ হতেই পারে, তাই বলে আমার ভাগেরটা তুমি নিয়ে কাড়াকাড়ি করবে মাহিন? এর মাসুল তোমাদের দিতে হবে রোদ। রোদ তুচ্ছার্থক হাসি দিয়ে বলল, 4 বছর সময় দিয়েছিলাম তোমাকে, এর মধ্যেই যখন নীলকে নিজের করতে পারোনি, আশা করি বাকি জীবনেও পারবে না। নীলা হা করে রোদের মুখের দিকে তাকিয়ে আছে। কি বলছে রোদ এসব? মাহিন চৌধুরীর সাথে ছলনা করার শাস্তি তোমাকে অক্ষরে অক্ষরে ভোগ করতে হবে নীলা। হুমকি দিয়ে। মাহিনের কথায় মেজাজটা চওড়া হয়ে উঠল। নীলা চিৎকার করে করে মাহিনকে বলল, ছলনা মানে? আমি আপনার সাথে কিসের ছলনা করেছি? কোনো দিন বলেছি আমি আপনাকে ভালোবাসি, আপনাকে বিয়ে করব? বা আমার কথা বার্তা চাল চলনে মনে হয়েছে আমি আপনাকে চাই? বারবার বলেছি আমি আপনাকে ভালোবাসব, তো দূরে থাক, পছন্দও করি না, তবুও আপনি আমার পিছু ছাড়ছেন না কেন? বাইদি ওয়ে মাহিন, দুপুরে বলছিলে না বিয়ে করে নাও, শুধু চিল আর চিল। কথাটা তোমার জন্য। নীলের পিছু ছেড়ে নিজের লেভেলের কাউকে বিয়ে করে নাও, শুধু চিল আর চিল। ফর এক্সাম্পল, মাহিনের কানের কাছে যেয়ে আস্তে করে বলল, তোমার মতো ড্রাগ। বাকিটুকু না বলে সরে গেল। মাহিন চোখ গরম করে তাকালো। মাহিনের চেহারার অবস্থা দেখে রোদ মজা নিচ্ছে। এটাই যেন ওর মনের বাসনা ছিল। আহা, কি শান্তি অনুভব করছে মাহিনকে অপমান করে। তার মধ্যে নীলা রোদের সাথে তাল মেলাচ্ছে। এখানে তো ঘিয়ের ওপর মাখন। মাহিন কিছু না বলে ফুঁসতে ফুঁসতে চলে গেল ওদের সামনে থেকে। মাহিন চলে যাওয়ার পর রোদ নীলাকে ছেড়ে দিয়ে ছিটকে সরে দাঁড়াল। নীলা রোদের দিকে করুণ দৃষ্টিতে তাকাল। ধ্রুব তো সেই কখন নির্বাক হয়ে তাকিয়ে আছে ওদের দিকে। রওয়া দৌড়ে রোদের কাছে এলো। রোদ নীলার চোখের দিকে এক পলক তাকিয়ে চোখ ফেরাল ধ্রুবর দিকে তাকিয়ে বলল, ধ্রুব, হ্যাঁ ভাইয়া। ওকে নিয়ে বাবার কাছে চলে যা, কাল সকালে ওর বাড়িতে দিয়ে আসিস। এখন আর এভাবে পালিয়ে না থাকলেও হবে। ওকে ভাইয়া। রোদ রওয়াকে নিয়ে বেরিয়ে গেল। নীলা চুপ করে একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ধ্রুব নীলার হাত ধরে নিয়ে বেরিয়ে গেল। রোদ ড্রাইভ করছে, আর পাশে রওয়া চুপচাপ বসে আছে। নিজের ভাইয়ের দিকে তাকাতে কষ্টও হচ্ছে, আবার ভয়ও হচ্ছে।
রোদের চোখে মুখে রাগ ফুটে আছে, প্রকাশ না করলেও বোঝা যাচ্ছে। কিছু জিজ্ঞেস করতে যেও করল না, বাড়ি ফিরে কারো সাথে কথা না বলে সোজা উপরে চলে গেল। রোদের মা রোদকে পেছনে থেকে ডাক দিল, ফিরেও তাকায় না। রওয়া মাকে ইশারায় ডাক দিতে না করল, রওয়াকে জিজ্ঞেস করল, কি হয়েছে ওর? কিছু না আম্মু, টায়ার্ড লাগছে ভাইয়ার। ভাইয়াকে ডেকো না। সত্যিই তো টায়ার্ড তো লাগবেই, ছেলেটা আমার এত কাজের চাপে থাকে, নিজের জন্য একটু সময়ও রাখে না। তা তোদের শপিং হলো? মুখ শুকনো করে উত্তর দিল ও। হুম আম্মু। তোর মুখ শুকনো লাগছে কেন? কিছু হয়েছে? রওয়া মাথা হাতাতে হাতাতে বলল, না আম্মু, রাস্তায় অনেক জ্যাম ছিল তাই মাথাটা কেমন যেন করছে। আচ্ছা যা, ফ্রেশ হয়ে নে, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়। আমি রোদের রুমে কফি পাঠাচ্ছি। আম্মু বল, ভাইয়াকে এখন কফি দিও না, আর রাতে খেতেও ডেকো না, ভাইয়ার খিদে পেলে বলবেনি। একটু একা থাকতে দাও ভাইয়াকে প্লিজ। রওয়ার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে বলতো? বিষম খেয়ে উত্তর দিল ও। না না আম্মু, কিছু হয়নি। ভাইয়া বলেছে ভাইয়াকে যেন ডিস্টার্ব না করা হয়, অনেক কাজ আছে ভাইয়ার, আর আমরা বাইরে খেয়ে এসেছি, তোমার টেনশন করতে হবে না। ও আচ্ছা, ঠিক আছে যা। রওয়া রুমে চলে গেল মায়ের সাথে কথা শেষ করে। রওয়া রোদের ছোট হলেও রোদের ভেতরটা স্পষ্ট পড়তে পারে, দুষ্টুমি রাগারাগি করলেও রোদকে অনেক ভালোবাসে। বাসায় কলিং বেল দিতেই বাড়ির কাজের বুয়া গেট খুলল। ভানুদি বাবা কি বাসায়? না ভাই যান, চাচা কইল আইজক্কা নাইট ডিউটি তার। ও আচ্ছা, নীল আয়। পেছনে তাকিয়ে নীলাকে দেখে উত্তেজিত হয়ে বলল, ও কি নীল আফামনিরে পাইছেন? কই আছিলেন আফা আফনে? ভেতরে ঢুকতে ঢুকতে ধ্রুব উত্তর দিল, মঙ্গল গ্রহে ছিল। ভেতরে ঢুকতে দাও। বাবা যখন বাসায় আসবে তখন বলবো, শুনে নিও, বারবার বলতে পারবো না। আচ্ছা, আহেন। নীলাকে নিয়ে ধ্রুব ওর রুমে নিয়ে গেল, কাজের বুয়া পেছনে পেছনে গেল। ভাইজান আফামনি আতমুখ ধুইয়া লন, আমি ভাত বাড়ি গ্যা আফনেগো লেইগা। আচ্ছা ঠিক আছে যাও। নীলা সেই যে চুপ করেছে এখনো চুপ করেই আছে, একটা কথাও বলছে না, রুমে এসে বিছানায় বসে রইল। নীল বোরখাটা খুলে হাত মুখ ধুয়ে নি। নীলা ধ্রুবর কথায় বোরখা খুলে কোনো মতে হাত মুখ ধুয়ে নিল। ধ্রুবও ফ্রেশ হয়ে নিয়ে ডাইনিংয়ে গেল, খাবারের প্লেট হাতে নিয়ে রুমে এসে দেখল নীলা রুমে নেই। তারপর খেয়াল করল বারান্দা থেকে কেমন একটা শব্দ আসছে। আস্তে আস্তে বারান্দার কাছে গিয়ে পা ফেলতেই দেখল নীলা বারান্দায় এসে ফ্লোরে গুটিসুটি মেরে বসে আছে আর নাক টেনে টেনে কাঁদছে। বোনের পাশে চুপ করে বসে পড়ল। কাঁদতে কাঁদতে নীলার চোখ দুটো লাল হয়ে আছে। ধ্রুব সব সহ্য করতে পারলেও বোনের মন খারাপ সহ্য করতে পারে না। নীলার কান্না দেখে নীলার থেকে ওর বেশি কষ্ট লাগছে। ধ্রুব নীলার মুখের সামনে খাবার তুলে বলল, নীল খেয়ে নি, দুপুরে কিছু খাসনি তুই? নো রেসপন্স। নীল খাবারটা মুখে নে। হেঁচকি তুলতে তুলতে বলল, আমি খাবো না ধ্রুব। প্লিজ খা বোন, আমার খুব খিদে পেয়েছে, তুই না খেলে আমিও খাবো না। নীলা কিছু না বলে হা করল। ধ্রুব মুখে খাবার তুলে দিল। খাবারটা মুখে নিয়ে আর চিবাতে ইচ্ছে করছে না, আবার গিলতেও ইচ্ছে করছে না। খাবারটা কোনো মতে পানি দিয়ে গিলে নিল। নীলা এবার জোরেই কেঁদে দিল আর হেঁচকি তুলতে তুলতে বলতে লাগল, রোদ কেন ফিরে এসেছে ধ্রুব? কেন ফিরেছে ও? এতগুলো বছর তো আমি ওকে না দেখে ওর স্মৃতিগুলো নিয়ে দিব্যি ভালো ছিলাম, ও কেন ফিরেছে আমায় আবার ভেঙে গুঁড়ো করে দিতে?
আমি তো এখনো ওকে ভালোবাসি ধ্রুব, ওকে আমি ঘৃণা করতে পারছি না কেন? কেন? অনেক ভালোবাসি রোদকে আমি। নীলার এমন অবস্থা দেখে কি বলবে বুঝতে পারছে না, কি বলে সান্ত্বনা দেবে। কি বলা উচিত এখন কিছুই মাথায় খেলছে না। জানিস ধ্রুব, রোদ যখন আমার হাতটা ধরল আমার ভেতরে সেই চাপা রাখা পুরনো অনুভূতিগুলো আবার জেগে উঠে, থেমে থাকা সেই অদ্ভুত হৃদস্পন্দনটা সেই আগের মতো ব্যাকুল হয়ে পড়ে রোদকে দেখলে। কেন ধ্রুব? কেন আমার সাথেই এমন হলো ধ্রুব, বল না। রোদকে তো আমি অনেক ভালোবাসতাম, তাহলে ও কেন আমায় ঠকালো? ধ্রুব কেন এমন করল? রোদ প্রচণ্ড রকম কাঁদছে। নীলা জমে থাকা কষ্টগুলো আজ বাঁধ ভেঙে গেছে, কাঁদতে কাঁদতে নিঃশ্বাসটাও আটকে আসছে। প্রায় 1 ঘন্টা ধরে 2 হাতের তালু ওয়ালে ঠেকিয়ে শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে, চোখ দুটো রাগে জ্বলজ্বল করছে, খুব বেশি রাগ হচ্ছে। রুমে ঢুকে কি যেন ভাঙচুর করল একটানা। শাওয়ার থেকে ঠান্ডা পানি পড়লেও রোদের মাথাতে পতিত হওয়ার পর সেই পানি টগবগে গরম হয়ে ঝরছে। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলতে লাগল, আই হেইট ইউ নীল, আই হেইট ইউ। ছাড়ব না নীল, তোমায় আমি ছাড়ব না। রোদের জীবন বিষিয়ে দেয়ার শাস্তি তোমার হরফে অক্ষরে পেতে হবে। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে তোমাকে ফিল করাবো। রোদকে কাঁদানোর শাস্তি কি হতে পারে? জাস্ট ওয়েট এন্ড সি নীল। অনুভূতিগুলো, অভিমান, ইগো আর কিছু ভুল বুঝাবুঝি দিয়ে চাপা রেখেছে দুজন মানুষ। রাগ অভিমানের ভিড়ে ও হৃদস্পন্দনগুলো এক হওয়ার আহ্বান জানাচ্ছে, কিন্তু এরা কেউ সায় দিতে প্রস্তুত নয়। একজন আরেকজনের স্মৃতি মুঠোয় করে বন্দি করে বেঁচে আছে। স্মৃতিটুকু নিঃশ্বাসের মতো আটকে রেখেছে, যেন হারিয়ে না যায়। আবার কষ্টও হচ্ছে তাকে ধরে রাখতে। চলুন এত মগজ না পেঁচিয়ে শুরু থেকে অতীতটা দেখে আসি। বর্তমানের সব প্রশ্নের উত্তর অতীত থেকে কুড়িয়ে আনি। লেটস ফ্ল্যাশব্যাক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসি ডিপার্টমেন্টের 3rd ইয়ারে পড়া ছেলেটার নাম আরিয়ার শিকদার। রোদ স্কুল রাজুক উত্তরা মডেল স্কুল এন্ড কলেজ, নটরডেম কলেজ। শাহেরা বেগম ও আহমাদ শিকদার রেজওয়ান সাহেবের একমাত্র ছেলে। ছেলেকে নিয়ে তার বাবার স্বপ্ন একটাই, বিদেশ থেকে পড়ে ছেলে ডিগ্রি নিয়ে তার ব্যবসার হাল ধরবে। আর মায়ের ইচ্ছে তার ছেলে বিয়ে করে লাল টুকটুকে একটা বউ আনবে। আর কিছু করার দরকার নেই, বাবার যথেষ্ট আছে। সারা জীবন শুয়ে বসে খেলেও 7 প্রজন্ম তা শেষ করতে পারবে না। কিন্তু রোদ, ওর চিন্তাধারা অন্যরকম। বাবার টাকা নিয়ে তার কোনো দেমাগ বা মাথা ব্যথা নেই, তবে তার পড়াশোনা নিয়ে প্রচণ্ড দেমাগ। তার ইচ্ছে, স্বপ্ন ও শখ সবকিছু পড়াশোনা ঘিরে। সে পড়াশোনা করে যা হতে পারে হবে, কিন্তু ক্যারিয়ার কোনোভাবেই বিজনেসের কাজে শেষ দেবে না। সে চায় তার নিজস্ব একটা ক্যারিয়ার হবে সম্পূর্ণ নিজের যোগ্যতায়। আর ছোট বোন রওয়া তার বর্ণনা তো দিয়েছি। বিচ্ছুর মতো রোদের পিছু লাগাই তার একমাত্র কাজ হলেও রোদের সাথে অনেক ফ্রি। ভেতরের সব কথা রোদের সাথে শেয়ার না করলে পেটের ভাত যেন চাল হয়ে যায়। রোদকে ভয় পায় ঠিকই, কিন্তু কখনো রোদের সামনে প্রকাশ করে না তা। রেজাউল করিম ও মিনা বেগমের 2টি সন্তান ধ্রুব, নীলা। সবাই যমজ বাচ্চাদের নাম একরকম রাখলেও ওদের নাম সে রকম নেই। নীলাকে সবাই নীল বলে ডাকে, তাই স্কুল কলেজ সর্বত্র এরা ধ্রুবনীল ভাই বোন জুটি নামে পরিচিত। এরা জন্ম থেকেই ভাগ্য নিয়ে এসেছে। ছোটবেলা থেকে স্কুল কলেজ সব জায়গায় এরা একসাথে পড়ে এসেছে। স্কুল কলেজ ছিল রাজুক উত্তরা মডেল স্কুল এন্ড কলেজ, এমনকি ভার্সিটিতেও। পড়াশোনা কোনো কালেই এদের পছন্দের রোলস নয়। বাবা মা ঘাড় ধরে পড়িয়ে এত দূর এনেছে। তাদের স্বপ্ন ছিল ছেলে বুয়েটে পড়ে ইঞ্জিনিয়ার হবে আর মেয়ে ঢাকা মেডিকেলে পড়ে ডাক্তার হয়ে বের হবে। কিন্তু এই 2 বিচ্ছুর স্বপ্ন পড়াশোনাটা জীবন থেকে বাদ দিতে পারলে ভালো হয়। ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে ব্রেইনকে অনেক টর্চার করা হবে, তাই বাবা মাকে সান্ত্বনাস্বরূপ ভালোমতো পড়ে ঢাকা ভার্সিটিতে চান্স পেলেই হলো, তারপর বাকিটা দেখা যাবে। একসাথে ঢাকা ভার্সিটির সিএসি ডিপার্টমেন্টে চান্স পেয়ে গেল দুজন।
বেঘোরে পড়ে ঘুমাচ্ছে নীলা। বালিশের নিচে থেকে ফোন বেজে উঠতেই ঘুমের ঘোরে এক হাত দিয়ে ফোন খুঁজছে, চোখটা খুলে বালিশ থেকে মাথা উঠিয়ে ফোন হাতে নিয়ে রিসিভ করে আবার মাথা বালিশে রেখে চোখ বন্ধ করে বলল, হ্যালো নীল, তুই ঘুমাচ্ছিস এখনো? খুব ঘুম পাচ্ছে আমার। আব্বি উঠো, আর ঘুমাস না, আজকে ভার্সিটির ফার্স্ট ডে, প্রথম দিন লেট করলে সারা বছর লেট হবে। আরে কিচ্ছু হবে না, একটু ঘুমিয়ে নেই ধ্রুব, রাতে একটা সিনেমা দেখতে যেয়ে ঘুমাতে দেরি হয়ে গেছে, একদম ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছি। প্লিজ নীল, এমন করিস না, উঠো বোন। আরে ছাড় তো, তোর এত তাড়া, তুই যা, আমি যাব না। এরকম করে বলিস না নীল। নীলা ফোন কেটে দিয়ে আবার ঘুমিয়ে গেল। ধ্রুব রেডি হয়ে বসে আছে নীলার অপেক্ষায়, আর নীলার খবরই নেই, ঘুমে পাতালে চলে গেছে। কিছুক্ষণ পর চোখে মুখে পানির ঝাপটা অনুভব করল, চোখ মেলে তাকিয়ে দেখে মিনা বেগম হাতে পানির জগ নিয়ে মেঘ কালো মুখ বানিয়ে দাঁড়িয়ে আছে। নীলা বিছানায় উঠে বসতেই ভজন শুরু করল। ভার্সিটির প্রথম দিন, কোথায় সকাল সকাল উঠে ভার্সিটি যাবে, কোনো খবরই নেই মহানারীর। যত নিম্নমানের অপদার্থ আমার পেটে ধরেছিলাম, কোনো দিক দিয়েই একটু শান্তি দিচ্ছে না, না একটা কাজ কর্ম পারে, না পড়াশোনা। কিচ্ছু হবে না ওকে দিয়ে, বসে বসে শুধু আমার মগজ চুষছে। এত যন্ত্রণা সহ্য হয় না, কি হবে এদের ভবিষ্যৎ। রাগে বক বক করতে করতে চলে গেল নীলার রুম থেকে। নীলা চুপচাপ বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেল, মায়ের বকবকানির তোয়াক্কা করল না, কারণ এটা প্রতিদিনের রুটিন হয়ে গেছে। ফ্রেশ হয়ে বের হতেই দেখল নীলার নানাভাই লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। নীলা নানাভাইয়ের দিকে তাকিয়ে রেডি হতে হতে বলল, নানা ভাই। বল। শুনলে না তোমার মেয়ে কি বলল? আমাকে দিয়ে কিচ্ছু হবে না, তাই বলছি কি আমায় বিয়ে দিয়ে দাও। এই সব পড়াশোনার যন্ত্রণা আমার ভালো লাগে না, তার থেকে সংসার করাও ভালো লাগবে, অন্তত মায়ের মতো আমিও সবসময় বকবক করতে পারবো, আর কেউ আমার কথায় বা কাজে মাইন্ড করবে না। আমরা যেমন মায়ের সামনে চুপচাপ থাকি, বিয়ের পর আমার শ্বশুর বাড়ির লোকও আমায় দেখে চুপ থাকবে, ভয় পাবে। নানাভাই হাসতে হাসতে বলল, তাহলে তোর ওই ক্রাশ বয়? কথাটা শুনে উদাস দৃষ্টিতে তাকিয়ে বলল, ঈশ্বর, দিল তো মনটা খারাপ করে নানাভাই। চকলেটের মতো একটা ক্রাশ ছিল, শালা কোথা দিয়ে পিঁপড়াই ধরে নিয়ে গেছে, এতগুলো বছর কেটে গেল তবুও তার দেখা মিলল না। ধ্রুব আমাকে কল করেছিল, আমায় বলল তোকে লাঠি পেটা করে বিছানা থেকে উঠাতে। ঈশ্বর, লেট করে ফেললে তাই না নানাভাই? লেট মানে? তোমার আগেই মা এসে আমাকে গোসল করিয়ে দিয়ে গেল, আর আমি উঠে গেলাম। হা হা হা, আচ্ছা যা নানুভাই, দেরি না করে বেরিয়ে পড়। ধ্রুব তো তোকে কিছু বলতে পারবে না, আমায় বকবে। এই তো আমি রেডি, বেরুচ্ছি। নার্ভাস মুডে রোদের সামনে দাঁড়িয়ে শ্রেয়া বলছে, সব সময় ছেলেরা মেয়েদের প্রপোজ করে, তাই নিয়মটা যে আমাকেও পালন করতে হবে এমনটা ধরা বাঁধা কোথাও লিখা নেই। তুমি তো কখনো করবেই না প্রপোজ, তাই বাধ্য হয়ে আমাকেই করতে হবে, তাই বলে ভেবো না আমি নির্লজ্জ। রোদ মুখ গোমরা করে শ্রেয়ার দিকে তাকিয়ে বলল, তারপর? সো আই লাভ ইউ রোদ। রোদ টিটকারি হাসি দিয়ে উত্তরে বলল, নাইচোচ, নেক্সট। রোদের চোখের দিকে তাকিয়ে করুণ স্বরে শ্রেয়া বলল, প্লিজ রোদ, আই রিয়েলি লাভ ইউ। তোমার হাসি, তোমার রাগ, সব কিছুই আমার মন কেড়ে নেয়। তোমার দিকে তাকালে আমার ভেতরটা উন্মাদ হয়ে ওঠে। প্লিজ রোদ, ডোন্ট রিজেক্ট মি। রোদ হালকা হেসে শ্রেয়ার দিকে তাকিয়ে ঠান্ডা মেজাজে বলল, শুনো হে রমণী, তুমি দেখতে অতি রূপবতী, পড়াশোনায় তুমি গুণবতী, পড়ছ পাবলিক বিশ্ববিদ্যালয়ে,
বাবা মা অতি আদরে চোখে স্বপ্ন নিয়ে তোমাকে পড়তে পাঠায়, ভালো মতো পড়ো আর ভালো কিছু করে তাদের উপহার দাও, তাদের খুশি করো। এসব প্রেম ভালোবাসার ভূত মাথা থেকে ঝেড়ে ফেলো। চোখে মুখে উত্তেজনা নিয়ে তাকিয়ে উত্তরে বলল, দেব তো উপহার, তোমার মতো মেয়ের জামাই পাওয়া কি চারটিখানি কথা নাকি? বাবা মা কেন, আমার পুরো বংশ খুশি হবে। শুনো বালিকা, আমি মহাপুরুষদের তালিকায় নাম দিয়েছি, মহাপুরুষদের সংসার মায়া টানে না। শ্রেয়া অসহায়ের মতো তাকিয়ে করুণ স্বরে বলল, এমন করে বলো না রোদ প্লিজ। আই লাভ ইউ রোদ, তোমাকে আমি কতটা ভালোবাসি বলে বুঝাতে পারবো না। আমি সারাটা জীবন তোমার হাত ধরে কাটাতে চাই, তোমার সাথে চলতে চাই রোদ, এক সেকেন্ডের জন্য তোমার হাত ছাড়ব না। রোদ কিছু না বলে চোখ বন্ধ করে রাগ চেপে রাখার চেষ্টা করল। পাশে থেকে রোদের বন্ধু অনিক বলে উঠল, আচ্ছা শ্রেয়া, রোদ যদি ওয়াশরুমে যায় তখনও কি হাত ধরেই থাকবে? হি হি হি। অনিকের কথায় সব বন্ধুরা হেসে দিল। শ্রেয়া অনিকের দিকে রাগী দৃষ্টি নিয়ে তাকাল। রোদ বন্ধুদের ধমক দিল, এই কি শুরু করলি তোরা? চুপ থাকতে বলেছি না তোদের? এবার শ্রেয়া দিকে তাকিয়ে তির্যকভাবে বলল, শুনো শ্রেয়া, তোমাকে বলছি এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। আর যদি উত্তেজনা খুব বেশি থাকে তাহলে বাবা মাকে বলে দাও পড়াশোনা তোমার দ্বারা হবে না, ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিতে। মোট কথা আমার পিছু ছাড়ো। এবার মেয়েটা কান্না জুড়ে দিল, কাঁদতে কাঁদতে বলল, প্লিজ রোদ, এমন করো না রোদ, মানলাম ভার্সিটির মেয়েদের ক্রাশ তুমি। আমার সাথে রিলেশন করলে মেয়েদের ক্রাশ খাওয়া বন্ধ হবে না। রোদ প্লিজ। আচ্ছা বিপদ তো। তোমরা মেয়েরা এমন কেন বলো তো? কতক্ষণ ধরে বলছি আমার দ্বারা এসব হবে না। বাংলা বুঝো না? কি একটু পরপর প্লিজ রোদ বলছো, প্লিজ বললেই আমি অ্যাকসেপ্ট করব? আমার পছন্দ হতে হবে না? ধমক দিয়ে শ্রেয়া চুপচাপ দাঁড়িয়ে কেঁদেই যাচ্ছে। রোদই বা কী করবে? এরকম সমস্যাতে প্রায়ই পড়তে হয়, হুটহাট কোথা থেকে উড়ে এসে জুড়ে দাঁড়ায়। মেয়েরা সামনে এসেই দাঁড়িয়ে প্রেমপত্র রচনা শুরু করে। এসবের উপর এখন বিরক্তি ধরে গেছে। অবশ্য এদের অপমান করে রোদ পৈশাচিক আনন্দও পায় বটে। চোখে অভিমান নিয়ে শ্রেয়া রোদের দিকে তাকিয়ে বলল, নিজের লেভেল নিয়ে খুব অহংকার তোমার, তাই না রোদ? দেখো এমন দিন আসবে তুমি যতগুলো মেয়েকে কাঁদিয়েছ সবার কান্নার সমান কান্না তোমার একাই করতে হবে। এমন কেউ তোমার জীবনে আসবে তোমার জীবনটা বিষের মতো তিক্ততায় ভরে দেবে। তুমি তাকে অনেক ভালোবাসবে কিন্তু সে তোমায় কোনো দিন বুঝবে না, কথাটা মনে রেখো। অনিক বলে উঠল, তার জন্য তুমি তো আছোই তাই না? একটু আগে না বললে রোদকে ভালোবাসো তুমি? যেদিন ওর সংসার মায়া টানবে সেই দিন রোদ তোমার কাছে ছুটে যাবে, তাহলেই তো হল। হি 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 হি। রোদের বন্ধু কথাটা বলার পর রোদ সহ সবাই হেসে দিল। শ্রেয়া মুখ ছাপিয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে চলে গেল। সবুজ পাশে থেকে রোদের দিকে তাকিয়ে বলল, কিয়া ভাই আর কত ঘুরাবি মেয়েদের বলতো? আজ পর্যন্ত যতগুলো মেয়ে তোকে প্রপোজ করেছে সব কটা মেয়েই সুন্দরী ছিল, একটা বেছে নিতেই পারিস। আমাদের জোটে না আর তুই? আরে ছাড় তো, এসব মেয়ে প্রেম করার জন্যই পারফেক্ট, বিয়ে করার জন্য না। আমি যার সাথে প্রেম করব তাকেই বিয়ে করব। আর এসব মেয়েকে বিয়ে করলে দেখবি এদের মাটিতে পা পড়ছে না। আমার টাকা নিয়ে আমার অহংকার না হলেও এরা অহংকারে হাওয়ায় উড়বে। তাহলে তুই এক কাজ কর, তুই এমনভাবে চলবি যেন কেউ না বুঝে তোর বাবার এত টাকা। তুই মধ্যবিত্তদের মতো চলবি, আর যে এই মধ্যবিত্ত রোদকে ভালোবাসতে পারবে সেই তোর আসল লাইফ পার্টনার। লিমন বলল, বুদ্ধিটা খারাপ দিসনি। লিমনের দিকে তাকিয়ে, কিন্তু এখানের সমস্যা আছে। আবার কি হলো?
আরে দেখ না এখনকার মেয়েগুলো কেমন স্মার্ট আপডেট, এগুলো আমার মোটেও মনে ধরে না। এই দেখ শ্রেয়া মেয়েটাকে দেখ, মানলাম আমার টাকা ভালোবাসে না, আমাকেই ভালোবাসে, কিন্তু ওর ফ্রেন্ড সার্কেলের দিকে তাকা। 10 জন ফ্রেন্ড নিয়ে একটা ফ্রেন্ড সার্কেল, সেখানে থাকে 8 জন ছেলে, 2 জন মেয়ে। সে 8 জন ছেলের মধ্যে 3 জন বেস্ট ফ্রেন্ড, 5 জন জাস্ট ফ্রেন্ড। ভার্সিটিতে পা রেখেই গায়ে থেকে ওড়না উধাও। আমার সাথে চলতে গেলে এগুলো একটাও হওয়া যাবে না। ওর দিকে তাকাও তো, মনে হয় না জীবনে নামাজ তো দূরে থাক পশ্চিম দিকে আছাড় পড়েছে। ঠিক কেমন মেয়ে চাস তুই? স্মার্টও না আবার ব্যাকডেটেডও না। ফ্রেন্ড সার্কেলে কোনো ছেলে ফ্রেন্ড থাকা যাবে না, বেশি চালাকও না আবার ভীতও না। প্রতিবাদী টাইপের হলেও সমস্যা নেই, তবে ধার্মিক হতে হবে, দেখতে খুব বেশি রূপবতী না হলেও মায়াবতী হতে হবে। যে রোদের প্রখর, তীব্র, মৃদু সব রূপ সহ্য করতে পারবে। ভাই থামো, আর বলতে হবে না এমন মেয়ে পৃথিবীতে আছে কি না জানা নেই, নাসা বিজ্ঞানীর সাথে যোগাযোগ করতে হবে। রোদ ভ্রু বাঁকিয়ে তাকিয়ে বলল, কেন? মৃদু রোদ সবাই পছন্দ করে, কারণ তাতে ভিটামিন ডি আছে, কিন্তু প্রখর কাঠ ফাটা রোদ কারোরই পছন্দ না, কারণ তাতে ক্ষতিকর অতিবেগুনি রশ্মি আছে। বুঝলে বুঝো, পাতা না বুঝলে তেজ পাতা। আরে ছাড় তো, আগে দেখ সেরকম মেয়ে আছে কিনা। সবুজ রোদের দিকে তাকিয়ে বলল, আছে আছে, উপর আলা অতি দয়ালু। যতই রিজেক্ট করিস না কেন, কাউকে না কাউকে তো পাঠিয়েছেই। ক্যাম্পাসে একটা গাছের নিচে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে রোদ, সবুজ, অনিক, লিমন আর এক ছোট ভাই সিয়াম সেকেন্ড ইয়ারে পড়ে। এমন সময় সবুজের ফোন বেজে উঠল। সবুজ ফোন রিসিভ করে অন্যদিকে গেল। আড্ডা দেওয়ার সময় কিছুক্ষণ পর খেয়াল করল সামনে দিয়ে একজোড়া কাপল যাচ্ছে হাত ধরে। রোদের চোখে পড়তেই বিদ্রূপ করে বলে উঠল, দেখ কোথায় যাচ্ছে দেশটা। ভার্সিটিতে এসেছে না পার্কে, সেটা এখনো এদের মাথায় খেলেনি। মেয়েটাকে দেখ, বোরখা পরে মুখ ঢেকে বয়ফ্রেন্ডের হাত আষ্টেপৃষ্ঠে ধরে আছে, মনে হচ্ছে ছেড়ে দিলেই ছুটে যাবে। কি অভদ্র ঘরের সন্তান রে এরা, এভাবে কেউ ভার্সিটিতে চলাচল করে? ছি! কি রে ভাই, পাবলিকে পড়িস বলে এত বেপরোয়া হবি? এইটা মেবি ফার্স্ট ইয়ার, নিয়ম কানুন কিছু জানে না। ফার্স্ট ইয়ারের ক্লাস শুরু হয়েছে? হ্যাঁ, তুই তো ছিলি না কিছুদিন, প্রায় 7 দিন হলো মনে হয় ওদের ক্লাস শুরু হয়েছে। ও আচ্ছা, ভাই ধরে আনবো নাকি? নিয়ম কানুন কিছু শিখিয়ে দেন। সিয়াম, তোর কি মনে হয় না র্যাগিংয়ের ব্যাপারটাতে একটু বেশিই লাফালাফি করিস তুই? মাথা নিচু করে সিয়াম বলল, সরি ভাই, সব জায়গায় সবকিছু খাটে না। র্যাগিং তাদের জন্য যারা ফার্স্ট ওয়ার্নিং পাওয়ার পরও সাইজ না হয়, আর এদের তো আজকে প্রথম দেখলাম এভাবে যাচ্ছে, নেক্সট এভাবে দেখলে ডাক দিয়ে ভালোমতো বলে দিলই হবে, এরকম করে যেন নেক্সট টাইম না চলে। তারপর দেখা যাবে। এমন সময় সবুজ এসে হাজির। কি রে, কাকে নেক্সট টাইম দেখার কথা বলছিস? ওই যে ওইদিকে তাকা, দেখ কি অবস্থা। ইশারা করে সামনের দিকে রোদ দেখালো। সবুজ ওদিকে তাকিয়েই হেসে দিল। আরে তুইও একই ভুল করছিস। আমিও একই ভুল করেছিলাম। কি হয়েছে? ওরা কোনো কাপল না, ভাই বোন। প্রথম দিন আমি ভুল বুঝে সামনে ডেকেছিলাম, তারপর দেখি দুজনের চেহারা একই রকম। তাই নাকি? ইন্টারেস্টিং তো। কোনো ডিপার্টমেন্ট? আমাদের ডিপার্টমেন্টেরই। আর সবথেকে বড় ইন্টারেস্টিং ব্যাপার হলো দুজনে এক ডিপার্টমেন্টই, প্লাস আমাদের মতো লাকি ওরা এক স্কুলে পড়ে এসেছে, রাজুকের স্টুডেন্ট ছিল। ওহ, ভালো তো। ধ্রুব, সব সময় তো হাতটা ধরে থাকিস, এটা ভার্সিটি নে রাখিস, এখন তো হাত ছাড়। ছাড়ব না। সবাই কি ভাববে বলতো?
ভার্সিটির প্রথম দিন এসেই সিনিয়রদের টার্গেটে পড়ে গেছি শুধুমাত্র একটা কারণে। যা ইচ্ছে ভাবুক, আমি আমার বোনের হাত ধরে হাঁটছি, অন্য কারো বোন না, কে কি মনে করবে আবার? আর যে সিনিয়র আমাদের ডেকেছিল সে তো পড়ে বললই আমরা ভাই বোন, বুঝতে পারেনি সে। আমার বিরক্তি লাগছে, হাত ছাড় তুই। এমন করে বলিস কেন নীল? তোর পাশাপাশি হাঁটবো আর তোর হাত না ধরে এটা কোনোদিন সম্ভব? এত ভালোবাসা ভালো না ধ্রুব। যখন পরের মেয়ে এসে জায়গা করে নেবে তখন বোনের কথা আর মনে থাকবে না। এই ছাড় তো, বাজে কথা বলবি না। নীলা ধ্রুবর চোখের দিকে তাকিয়ে বলল, আমি মাঝে মাঝে ভাবি জানিস ধ্রুব, তুই কি সত্যি ভীতু নাকি অভিনয় করিস? তুই আমাকে কার লিস্টে ফেললি রে? ধ্রুবর দিকে তাকিয়ে হেসে দিয়ে ওর নাক টান দিয়ে বলল, মিচকে শয়তানের লিস্টে। নিজের ভাইয়ের নামে এমন কথা বললি, তোর কষ্ট হলো না? হুট করে ধ্রুবর দিকে তাকাতেই নীলার কিছু একটা মনে পড়তেই বিপজ্জনক দৃষ্টিতে ধ্রুবর দিকে তাকিয়ে বলল, ও হ্যাঁ, ভালো কথা মনে পড়েছে। ভার্সিটির প্রথম দিন আমার ঘুম ভাঙানোর জন্য নানা ভাইকে কে বলেছিল আমাকে লাঠি পেটা করার জন্য? ধ্রুব নীলার চাহনি দেখে ভয় মনে মনে বলল, এই রে খেয়েছে, এখন কি উত্তর দেব? নানা ভাই এভাবে আমাকে কেস খাইয়ে দিয়েছে। কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? বনি নীলা, আমি কি করে জানব? নীলা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলল, তুই কি করে জানবি না? দাঁড়া, দেখাচ্ছি মজা। নীল, ভার্সিটিতে ইজ্জতের ডালগোনা কফি বানিয়ে দিস না। কথাটা বলতে দেরি ধ্রুবর দৌড় দিতে দেরি নেই। এক দৌড়ে ক্লাসে চলে গেল। নীলা পেছনে পেছনে দৌড় দিয়ে ক্লাসে ঢুকতেই ক্লাসে স্যার ঢুকে পড়ল। ধ্রুবকে মারার উদ্দেশ্যে ধ্রুবর পাশেই বসল নীলা। পড়া ফাঁকি দিতেও সুবিধা হবে অবশ্য। স্যার একদিক দিয়ে লেকচার দিয়ে যাচ্ছে আর ওরা বসে বসে খুনসুটি করেই যাচ্ছে। এমন সময় নীলা খেয়াল করল পাশের বেঞ্চে একটা মেয়ে ব্লাশিং মুডে ধ্রুবর দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ ধরে। প্রথমে নীলা মেয়েটার দিকে তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল মেয়েটা দেখতে কেমন না। দেখতে মাশাআল্লাহ। কিন্তু কিছুক্ষণ পর কপাল কুঁচকে তাকালো মেয়েটার দিকে। চোখ গরম করে ফিসফিসিয়ে গালি দিল নীলা, কি রে, ওদিকে তাকিয়ে কি করছিস? মেয়েটা এদিকে তাকিয়ে আমার ভাই বউ হওয়ার স্বপ্ন দেখছে। ও আচ্ছা, এই মেয়েটাই তো ওইদিন আমার বইয়ের ভেতর লাভ লেটারটা রাখেনি নীল। নীলা ধ্রুবর দিকে তাকালো অবাক চোখে। কথাটা ফেলে দেওয়ার মতো না ধ্রুব, দাঁড়া, ক্লাস শেষেই ওকে ধরব। ঠিক আছে, স্কেল বের করব? নীলা ধ্রুবর দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ধ্রুব, এটা স্কুল না ভার্সিটি। ছেড়ে দিবি তাহলে? নীলা চোখ গরম করে তাকিয়ে ধ্রুবকে চুপ করালো। স্কুলে থাকা কালীন কয়েকটা মেয়ে ধ্রুবকে লাভ লেটার দিয়েছিল আর নীলা ভিলেনের মতো সেই মেয়েকে খুঁজে বের করে হাতের মধ্যে স্কেল দিয়ে বাড়ি দিত আর বলতো নেক্সট টাইম যেন ধ্রুবর দিকে না তাকায়, তাহলে যে চোখ দিয়ে তাকাবে তার সেই চোখে কলম দিয়ে আঘাত করবে আর চোখ কানা হয়ে যাবে, এরকমভাবে থ্রেট দিয়ে আসত। মেয়েগুলো অসহায়ের মতো কিছু বলতো না নীলাকে, কারণ একটাই, ধ্রুবর বোন নীলা। ধ্রুবর বোনকে কিছু বললে যদি ধ্রুবকে না পায়, উল্টো মেয়েগুলো ধ্রুবর আগে নীলাকে পটানোর চেষ্টা করত। আর নীলা যা চিজ মাইরি। ধ্রুব পণ করেছে নীলার আগে ও কোনো সম্পর্ক করবে না। আর নীলা ওর কথা কি বলবো, ছ্যাঁকা খাওয়ার হিস্টোরিটা মনের মধ্যে চেপে রেখে এখনো সিঙ্গেল। স্কুলে থাকা কালীন ক্লাস 9-এ 26শে মার্চ স্টেডিয়ামে ড্রিল হচ্ছিল, যেখানে বিভিন্ন স্কুল কলেজ থেকে এক একটা গ্রুপ প্যারেড করছিল। রাজুক থেকে সেদিন যে গ্রুপটা মাঠে ড্রিল করেছিল তার লিডার ছিল X10-এর এক বড় ভাই।
কারণ সে লম্বা চওড়া ছিল বলে স্যাররা তাকেই রিকোয়েস্ট করে লিডারশিপ নিতে বলে। সে বছর রাজুক ফার্স্ট হয়েছিল। আর সেই দিন স্টেডিয়ামের এক প্রান্তে নীলা প্রথম দেখায় মারাত্মকভাবে ক্রাশ খেয়ে আজও সিঙ্গেল পড়ে আছে। তার কি নাম, পরিচয় কিছুই জানা নেই। শুধু এইটুকুই জানতে পেরেছিল সে X10-এর স্টুডেন্ট, মানে বড় ভাই। তার দেখা আর কোনো দিন মিলেনি। আজও নীলা চোখ বন্ধ করলে তার চেহারাটাই দেখতে পায়। এই মেয়ে ঘরে কি বাপ ভাই নাই? এভাবে আরেকজনের ভাইয়ের দিকে তাকিয়ে থাকো? মেয়েটা চুপ করে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, মানলাম চোখ আছে তাই তাকিয়ে তাকিয়ে দেখো, তাই বলে বইয়ের ভেতর লাভ লেটার ভরে দেবে? তোমার জন্য কত বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারত তুমি জানো? আমার বাবা মা কত রাগী, আইডিয়া আছে? ওর সাথে আমাকেও বাড়ি থেকে বের করে দিত। এক্সকিউজ মি, লেটার মানে? লেটার মানে বুঝো না? সাদা পাতায় লাল রং দিয়ে যে প্রেম এঁকে আমার ভাইয়ের বইয়ে ভরে রেখেছ সেটা। নীলার দিকে আশ্চর্য হয়ে তাকিয়ে বলল, আমি কোনো লেটার দেইনি তোমার ভাইকে। ঠিক আছে, তোমার খাতা বের করো। খাতা বের করব মানে? লেটারটার হ্যান্ডরাইটিংয়ের সাথে যদি তোমার খাতার হ্যান্ডরাইটিং না মেলে তাহলে বুঝবো লেটারটা তুমি দাওনি। আশ্চর্য! আমি বলছি না আমি কোনো লেটার দেইনি। সেই জন্যই তো বলছি প্রুভ করো। একটা মেয়ের কাছে একটা ছেলেকে ভালো লাগতেই পারে। হ্যাঁ, তোমার ভাইয়ের দিকে তাকিয়ে থাকি ঠিক, যদি জানতাম তোমার মতো এত দজ্জাল একটা বোন আছে আমি ভুল করেও তাকাতাম না। তুমি লেটারটা দাওনি যখন, তাহলে তোমার খাতাটা দেখাতে সমস্যা কি? এত প্যাচাচ্ছ কেন? ওকে ওয়েট দেখাচ্ছি, বলেই মেয়েটা খাতা বের করল। নীলা মেয়েটার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে লেটার বের করে হাতে নিয়ে মেলাতে লাগল। না, হ্যান্ড রাইটিংটা মিলল না। নীলা মেয়েটার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে খাতা ফেরত দিয়ে বলল, আমার ভাইয়ের দিকে যেন নেক্সট টাইম তাকাতে না দেখি বলে দিলাম। মেয়েটা কিছু না বলে সোজা সামনে থেকে চলে গেল। ক্যান্টিনের একপাশে একটা উঁচু সিমেন্টের বেঞ্চে বসে চেয়ারে পা রেখে বসে আছে রোদ, সাথে বন্ধুরাও। ডান হাতে স্প্রাইটের ক্যান, বাম হাতের মধ্যে সিগারেট ধরিয়ে কি একটা গভীর চিন্তা করছে, আর সিগারেটটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে, খাচ্ছে না। বন্ধুরা টুকটাক কথা বলছে কিন্তু রোদ চুপচাপ বসে আছে। এমন সময় সামনের দিকে চোখ পড়তেই খেয়াল করল, সকালে যে জোড়া ভাই বোন দেখছিল ওরা ক্যান্টিনে ঢুকছে। দুজনে কথা বলতে বলতে একটা খালি টেবিলের কাছে গিয়ে চেয়ার টেনে বসে পড়ল। ছেলেটা উঠে খাবার আনতে গেল, আর মেয়েটার স্কার্ফ মুখের থেকে খুলে ব্যাগ থেকে পানির বোতল বের করে পানি খাচ্ছে। রোদ সিগারেটটা হাত থেকে ফেলে দিয়ে গালে হাত দিয়ে তাকিয়ে রইল। দূর থেকে হলেও মেয়েটাকে স্পষ্ট দেখতে পাচ্ছে আর খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তাকে। মেয়েটা মাথা ঘুরিয়ে এদিক ওদিক তাকাতাকি করে চোখে থেকে চশমাটা খুলে চোখে হাত দিয়ে চোখ ভলতে থাকে, তারপর একটা টিস্যু দিয়ে চশমার গ্লাস মুছতে লাগল। কিছুক্ষণের মধ্যে মেয়েটার ভাই খাবার নিয়ে এসে পড়ল। চশমা চোখে দিয়ে ভাইয়ের দিকে তাকায়। দুজনে কি কথা যেন বলছে, হাসাহাসি করছে আর খাচ্ছে। রোদ সেই যে গালে হাত দিয়ে বেঘরে তাকিয়ে আছে বলতেই পারবে না ও কোনো জগতে আছে। কেমন যেন বুকের বা পাশটাতে খুব বেশি হৃদস্পন্দন অনুভব হচ্ছে, ক্রমাগত যার রেশ বেড়েই যাচ্ছে, কারণটা জানা নেই। আজ অবধি কত মেয়ের চোখের দিকে তাকিয়ে না কথা বলেছে, কিন্তু এমনটা কখনো ফিল হয়নি। অপলক হয়ে পরখ করে মেয়েটাকে দেখছে। মেয়েটা কি সুন্দর, মায়াবী। সব থেকে মায়াবী ওর চোখটা, ঘন পাপড়ির কারণেই হয়তো এত মায়াবী, কিন্তু চশমা পরলে চোখটা দেখা যায় না। আর হাসিটা এত সুন্দর কেন? ঠোঁটের সাথে চোখ মুখ পুরোটাই হাসে।
গালে টোল পড়া হাসিগুলো হয়তো একটু বেশি কিউট হয়। এমন সময় কোথা থেকে উড়ে এসে জোরে বসল কয়েকটা মেয়ে। নীলাদের পাশে চেয়ার টেনে বসল মেয়েগুলো। দেখে তো মনে হচ্ছে সিনিয়র হবে হয়তো। নীলার কাছে ব্যাপারটা অদ্ভুত লাগল, চোখ কুঁচকে তাকিয়ে রইল, আর ধ্রুব বোকাটা এতগুলো মেয়েকে দেখে খাওয়া বন্ধ করে গুটিসুটি মেরে চুপ করে বসে রইল। সেখান থেকে একটা মেয়ে বলল, আমাদের চেনো? নীলা মাথা নাড়িয়ে না করল। মেয়েটা মুড নিয়ে বলল, থার্ড ইয়ার। নমনীয়ভাবে নীলা বলল, ও আচ্ছা, জি বলেন আপু, আমরা কি কোনো বেয়াদবি করেছি? বেয়াদবি কিনা জানি না, তবে ওই রকম কিছু একটাই হবে। আপু কি করেছি আমরা? তুমি করনি, করেছে তোমার ভাই। আমি বেয়াদবি করেছি সেটা বললে মানতাম, আমার ভাই বেয়াদবি করেছে এটা তো পৃথিবীর সবথেকে ডাহা মিথ্যা বিশ্বাস, তো দূরে থাক। 2 দিন আগে তোমার ভাইকে লাভ লেটার দিয়েছি, এখনো কোনো অ্যান্সার দেয়নি। নীলা মনে মনে বলল, ও আচ্ছা, তুমি তাহলে সেই শাকচুন্নি। এরপর হেসে হেসে উত্তর দিল, কি করে দেবে আপু, আমরা তো জানি না লাভ লেটারটা কি দিয়েছে। তা আপনার কোনো ছোট বোনের জন্য দিয়েছিলেন লাভ লেটারটা? এটিটিউড নিয়ে মেয়েটা উত্তর দিল, বোনের জন্য হবে কেন? আমি কি দেখতে শুনতে খারাপ নাকি? মেয়েটার কথায় নীলা একটু না অনেকটাই হকচকিয়ে গেল। নীলা মেয়েটার দিকে তাকিয়ে বলল, নামা মানে আপনি মানে? পাশে থেকে একটা মেয়ে বলল, মেহরিন নাম। তোমার হবু ভাবি, আর কিছু জানার আছে? কি বলছেন? আপনারা আমাদের সিনিয়র বড় বোনের মতো। এগুলো কি সম্ভব? কথা না বাড়িয়ে তোমার ভাইকে উত্তরটা দিতে বলো। কিসের উত্তর আপু? মেহরিন নীলার দিকে তাকিয়ে কড়া স্বরে বলল, আমি তোমার ভাইকে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছি, প্রেম করতে চাচ্ছি। আর কিছু? হ্যাঁ, চাইলে আমি বিয়ে করতেও রাজি। ধ্রুব কথাটা শুনে ঢোক গিলতে লাগল, কোনো উত্তর দিবে তো দূরে থাক, ভয়ে নিঃশ্বাস আটকে আসছে। মেয়েটা প্রেমের কথা বলার পর নীলার মাথা গরম হয়ে গেল। ধ্রুবর দিকে তাকাতেই দেখে ধ্রুবর চোখে মুখে ভয় বিরাজ করছে। নীলার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন এ বিপদ থেকে নীলা ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না। আর মেয়েটার দিকে তাকিয়ে কঠিন স্বরে নীলা উত্তর দিল, করবে না প্রেম। মেহরিন উচ্চস্বরে বলে উঠল, হুয়াট? হুম, আমার ভাই প্রেম করবে না আপনার সাথে? আপনি সিনিয়র হন বা ভার্সিটির প্রিন্সিপাল, আমার ভাই আপনার সাথে প্রেম করবে না। পাশে থেকে একটা মেয়ে নীলাকে ধমক দিয়ে হুমকি স্বরূপ বলল, এই মেয়ে, তুমি মেহরিনকে চেনো? জানো ওকে? কার সাথে চোখ গরম করে কথা বলছো, আইডিয়া আছে? ভার্সিটিতে টিকতে পারবে না বলে দিলাম। এই চুপ কর, ওকে আমার সাথে কথা বলতে দে। শুনো নীলা, আমি তোমার বা তোমার ভাইয়ের কাছে হ্যাঁ না শুনতে আসিনি, আমি শুধু শুনতে এসেছিলাম আমার লেটারটার অ্যান্সার এখনো পাইনি কেন। ধ্রুবর দিকে তাকিয়ে বলল, তোমাকে আমার সাথে প্রেম করতেই হবে। ধ্রুব মনে মনে বলল, আমি করব না প্রেম আপনার সাথে। বললাম নাও করবে না প্রেম। মেহরিন নীলার দিকে তাকিয়ে বলল, তুমি বলার কে সেটা? আমি ওর মুখ থেকে শুনতে চাই। আমিই ওর সব, আমি যেটা বলবো ধ্রুব সেটা করতেই বাধ্য। নীলা চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল, ধ্রুবর দিকে তাকিয়ে বলল, ধ্রুব উঠো, ক্লাসে চল। ধ্রুব উঠে নীলার হাত ধরে সাথে চলে গেল। পুরো ঘটনাটা রোদ আর ওর বন্ধুরা এতক্ষণ চুপচাপ দেখল। রোদ বলে উঠল, কেসটা কি বলতো মেহরিন ওর টিম নিয়ে ওদের ঘেরাও করে কি বলল? সবুজ উত্তরে দিল,
সেটাই ভাবছি, কিছু একটা নিয়ে জোরাজোরি চলছিল মেবি, দেখে তাই মনে হলো। বিরক্তি ভাব নিয়ে রোদ বলল, এই মেহরিন মেয়েটাকে আমার খুবই অসহ্য লাগে, দেখলেই মন চায় দু গালে 3 বেলা রুটিন করে থাপড়াই, এত বেয়াদব মেয়েটা। সারাপথ বাবার পাওয়ারের অহংকার দেখায়, তার মধ্যে মাহিনের বেস্ট ফ্রেন্ড। রোদ টিটকারি হাসি দিয়ে বলল, দুই বেয়াদব একসাথে। কিছুক্ষণ পর রোদের খেয়াল হলো নীলা যখন উঠে যাচ্ছিল ওর চোখ মুখ কেমন একটা লাগছিল, দেখে মনে হলো রাগ হচ্ছে খুব প্লাস মন খারাপ। নীলার অমন রূপ দেখে কেমন যেন বুকের বাপাশে ক্রমাগত বাড়তে থাকা হৃদস্পন্দন থেমে গিয়ে চিনচিনে ব্যথা অনুভব হল। ঘটনা ইনভেস্টিগেশন করার জন্য রোদ সিয়ামকে পাঠালো। কিছুক্ষণের মধ্যে সিয়াম খবর এনে দিল এতক্ষণ কি নিয়ে তর্কাতর্কি চলছিল সবটা জেনে এসে রোদকে জানালো। শুনে রোদেরই রাগ উঠে গেল। রোদ মেহরিনের সাথে কথা বলে না, কারণ রোদের ধারণা মতে ভার্সিটিতে সবথেকে নিম্নমানের মেয়ে যদি থাকে সেটা মেহরিন আর ওর পুরো টিম হবে। ওর সাথে কথা বললে মাথা গরম হয়ে উঠবে আর রাগ কন্ট্রোল করতে না পেরে গায়ে হাত তুলে বসবে। মেহরিন চারুকলা ডিপার্টমেন্টে পড়ে আর ওর বেস্ট ফ্রেন্ড মাহিন সিএসি ডিপার্টমেন্টে পড়ে। রোদদের সাথেই ভার্সিটিতে প্রায়ই রোদের সাথে মাহিনের ফাইট হয়। রোদ সব সময় মাহিনকে ইগনোর করে চললেও মাহিন সব সময় রোদের পিছু লাগে আর রোদের ক্ষতি করার চেষ্টা করে। 4th ইয়ারের সিনিয়ররা ম্যাক্সিমামই 90% রোদের সাপোর্টে থাকে, বাকি 10% মাহিনের সাপোর্ট করে, কারণ তারাও মাহিনের লেভেলের। ক্লাস শেষ হতেই নীলা ধ্রুবকে পেছনে ফেলেই হুড়মুড় করে বেরিয়ে গেল। ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে বাইরে আসতেই ধ্রুব নীলার পেছনে দৌড়ে এসে বলল, এই নীল, অনেকক্ষণ ধরে চুপচাপ আছিস, কি হয়েছে বল? কি নিয়ে রাগ হচ্ছে তোর? কিছু বল না, দম বন্ধ হয়ে আসছে। এই নীল। নীলা কিছু না বলে ধ্রুবর দিকে চোখ গরম করে তাকিয়ে নজর ফেরালো ওর দিকে আর তাকালো না। অন্যমনস্ক হয়ে হাঁটতে হাঁটতে গেট অবধি এসে গেল। ধ্রুব নীলার সাথে বকবক করেই যাচ্ছে, নীলা কোনো রেসপন্স দিচ্ছে না। ধ্রুব অসহায়ের মতো ডাকতে লাগল, নীল কিছু বল না, অমন করিস না প্লিজ, কি হয়েছে তোর? আচ্ছা আমায় মারবি তুই? মার আমাকে। আচ্ছা তোর মনে নেই ওই যে ক্লাসের শুরুতে তুই আমাকে মারার জন্য ধাওয়া করলি, এখন মার, আমি দৌড় দেব না। নীলা কিছু না বলে রাস্তার পাশে দাঁড়াল। একটা সিএনজি সামনে আসতেই নীলা ডাক দিল, এই মামা যাবেন? কই যাব মামা? মালিবাগ থানা। আচ্ছা আহেন। নীলা ধ্রুবর দিকে তাকিয়ে বলল, যা উঠো। ধ্রুব বাচ্চাদের মতো করে বলল, না আমি যাব না, তুই বল তোর কি হয়েছে, কথা বলছিস না কেন? আচ্ছা বাসায় যা, তারপর বলবো। সত্যি বলবি তো? হুম সত্যি। ধ্রুব সিএনজিতে উঠে পড়ল। নীলা সিএনজির ড্রাইভারকে বলল, মামা মালিবাগ থানার একদম কোয়ার্টারের সামনে নামিয়ে দেবেন। ঠিক আছে মামা। আচ্ছা ঠিক আছে যান, আর গাড়ি বেশি স্পিডে চালাবেন না, আস্তে ধীরেই যান। সাবধানে। ঠিক আছে মামা। ধ্রুব নীলার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে, কিছু বলল না নীলাকে। ধ্রুব নীলার মন পড়তে পারে না একদম। দেখে ঠিক বুঝতে পারছে না নীলা রাগ করেছে নাকি মন খারাপ। নীলা ধ্রুবর দিকে এক নজর তাকিয়ে অন্যদিকে তাকাল। সিএনজিটা চলে গেল। নীলা রাস্তায় দাঁড়িয়ে রইল চুপচাপ। আরেকটা সিএনজি আসতেই গাড়িতে উঠে পড়ল। রাত হয়েছে অনেক, প্রায় 11টা বাজে। রেজাউল করিম ডিউটি শেষ করে বাড়ি ফিরতেই কাজের বুয়া ভানু জানালো ধ্রুব ভার্সিটি থেকে আসার পর রুমে যেয়ে দরজা আটকে আছে, একবারের জন্য বের হয়নি, এমনকি রাতের খাবারটাও খায়নি। খাবে নাও বলেছ? রেজাউল করিম সাথে সাথে ধ্রুবর রুমের সামনে গিয়ে দরজার দাঁড়িয়ে নক করল। ধ্রুব
একমনে উদাসীনভাবে বসেছিল ধ্রুব। বাবার শব্দ পেয়ে উত্তর না নিয়ে উঠে দাঁড়াল। ধ্রুব, ঘুমিয়ে গেছ? ধ্রুব গিয়ে দরজা খুলে দিল। রেজাউল করিম সাথে সাথে রুমে ঢুকে পড়ল। ধ্রুবর দিকে তাকিয়ে কিছুটা চিন্তিত হয়ে পড়ল। ধ্রুবকে কেমন মন মরা লাগছে, মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দেবে ভাব। কি হয়েছে বাবা? রাতে খাওনি কেন? মাথা নিচু করে উত্তর দিল। আমি খাবো না বাবা। কেন খাবে না কেন? রাতের বেলা না খেয়ে ঘুমাতে নেই জানো না? আর মন মরা লাগছে কেন তোমায়? কি হয়েছে বাবা? এবার ধ্রুব কিছু না বলে কেঁদেই দিল। ছেলের কান্না দেখে উত্তেজিত হয়ে পড়ল বাবা। রেজাউল করিম ভাবতে লাগল, কোনো মেয়ের চক্করে পড়ে কাঁদছে নাকি। পাশে থেকে ভানু বলে উঠল, ভাইজান মনয় কোনো মায়ার কাছে ছ্যাঁকা খাইছে তাই কান্তাছে। এই তুমি চুপ করো তো। ভানুকে থামিয়ে ধ্রুবর মাথায় হাত দিয়ে বলল, এ কি আমার এত বড় ছেলে এভাবে কাঁদছে কেন? বাবা কি হয়েছে বলো আমায় খুলে। কান্না থামাও বাবা। ধ্রুব চোখ মুছতে মুছতে বলল, বাবা, বড় বড় নিঃশ্বাস নিয়ে, বাবা নীল আমার সাথে কথা বলছে না। লাস্টের 2 ক্লাস থেকে আমার সাথে কথা বলা বন্ধ করেছে। আমি জিজ্ঞেস করেছি কি হয়েছে, ও বলেনি। আমাকে সিএনজিতে উঠিয়ে দেওয়ার সময় বলেছিল বাসায় ফেরার পর কথা বলবে। বাসায় ফেরার পর ওকে আমি কত হাজার বার কল দিয়েছি, ও রিসিভ করেনি বাবা। কথাগুলো বলার সময় ধ্রুব আবারও কেঁদে দিল। তুমি কি নীলের সাথে দুষ্টামি করেছিলে? বা ও রাগ করবে এমন কোনো কাজ? না বাবা, আমি কিছুই করিনি বাবা। ও হঠাৎ করেই আমার সাথে কথা বলছে না। ঠিক আছে, নীল যদি রাগও করে থাকে ও তো বেশিক্ষণ থাকতে পারবে না, দেখবে একটু পর নিজে থেকেই ফোন করে কথা বলছে। না বাবা, ও আমার ফোন রিসিভ করছে না। নানা ভাই বড় মামার বাসায় গেছে, ওদের বাড়িতে নেই। মাকেও কয়েকবার ফোন দিয়েছি, মাও রিসিভ করেনি। আচ্ছা ঠিক আছে, তুমি কান্না থামাও, আমি দেখছি নীলের ফোনে ট্রাই করে। ও যদি রিসিভ না করে তাহলে ওকে বাড়ি গিয়ে তুলে আনব। কথাগুলো বলেই রেজাউল করিম ধ্রুবর রুম থেকে বেরিয়ে নীলার ফোনে কল করল। ফ্লোরে বসে খাটে মাথা হেলান দিয়ে বসে আছে নীলা, পাশেই ফোনটা। বাসায় আসার পর থেকে ধ্রুব অনবরত প্রতি মিনিটে কল দিয়ে যাচ্ছে, কিন্তু গত 5-7 মিনিটে খেয়াল করল ধ্রুব একটা বার ও ফোন দিল না। কেন ফোন দিচ্ছে না ভেবে চিন্তায় পড়ে গেল। ধ্রুব ঠিক আছে তো? কেন জানি খুব বেশি কান্না পাচ্ছে। এমন সময় ফোন বাজতেই নীলা বাবার নাম্বার দেখে সাথে সাথে ফোন রিসিভ করল। এটা ভেবে ধ্রুবর কিছু হলো না তো। হ্যালো, আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। নীল মা, কি হয়েছে তোমার? কই না তো, কিছু হয়নি। তাহলে ধ্রুবর সাথে কথা বলছো না কেন? তুমি কি জানো ধ্রুব কতটা কান্নাকাটি করছে, এমনকি রাতের খাবারটাও খায়নি। দরজা আটকে বাচ্চাদের মতো কাঁদছে ছেলেটা। ধ্রুব কাঁদছে শুনে ভেতরটা কেমন যেন ছ্যাঁতো করে উঠল। এবার আর নিজের চোখের পানিও আটকে রাখতে পারল না। কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমার ধ্রুবকে একদমই ভালো লাগে না বাবা। ও খুব খারাপ বাবা। ধ্রুব কখনো বুঝে না আমি কি চাই। ও কবে সাহসী হবে, কবে একটু চতুর হবে। আচ্ছা বাবা, আমি কি সারা জীবন ওর সাথে থাকব বলো? ওকে গাইড করার জন্য আমি কি চিরকাল ওর সাথে লেগে থাকব? উপর আলা আমাদের ভাগ্যটা অনেক ভালো করে লিখেছে, তাই স্কুল, কলেজ, ভার্সিটি সব জায়গায় একসাথে পড়ে এসেছি, তাই বলে কি বাকি জীবনও ওর সাথে আমি থাকব? ও কি বুঝে না আমার কষ্ট? আমার ওই ভীতু ধ্রুবটাকে একদম পছন্দ না বাবা। জন্মের পর থেকে ওর একটা রূপই দেখে আসছি ভীতু।
শান্ত, বোকা, দুর্বল, সহজ, সরল। আমার ওকে একদমই ভালো লাগে না বাবা। কথাগুলো বলতে খুব কষ্ট হচ্ছে কিন্তু নীলা তাও বলে যাচ্ছে। রেজাউল করিমও তার বলার ভাষা হারিয়ে ফেলেছে। নীলার মন খারাপের কারণটা বুঝতে বাকি রইল না। কি করবে মা বলো, এত বড় হলো ছেলেটার আর আলাদা কোনো বোধ বুদ্ধি হলো না। ও হয়তো সারা জীবন এমনই থাকবে। আর আমি তো ওকে সময় দিতে পারি না, আর তোমাদের মা তো থেকেও নেই। ধ্রুবকে গাইড করার জন্য তুমি ছাড়া কেই বা আর আছে বলো। রাগ করে থেকো না, দুই ভাই বোন মিটমাট করে নাও নিজেদের মধ্যে। মনে রেখো ধ্রুব কিন্তু রাতে খায়নি। ঠিক আছে আমি দেখছি। নীলা ফোন কেটে দিয়ে ধ্রুবর ফোনে কল করল। নীলার ফোন পেয়ে ভূত দেখার মতো চমকে উঠে ফোন হাতে নিয়ে রিসিভ করতে যেয়ে হাতের টাচ লেগে কেটে যায়। নীলা ভাবল ধ্রুব হয়তো অভিমান চেপে আছে। ধ্রুব সাথে সাথে কলব্যাক করল। নীলা রিসিভ করে কানের কাছে নিল। ধ্রুব কাঁদতে কাঁদতে বলল, হ্যালো নীল, কি হয়েছে বোন তোর? বল আমায়। আমার উপর রাগ হয়েছে তোর? আচ্ছা তুই আমায় গালি দে, কাল দেখা হলে আমায় মারিস ইচ্ছে মতো, আমি পালাবো না প্রমিস। প্লিজ তুই আমার সাথে কথা বলা থামিয়ে দিস না এভাবে। নীল কথা বল। ধ্রুবর কান্নার শব্দ শুনে ভেতরটা একদম ভেঙেচুরে গেল। এখন নিজের উপরই রাগ হচ্ছে, কেন যে ধ্রুবকে কষ্ট দিতে গেল, ধ্রুবকে শায়েস্তা করতে যে উল্টো নিজেই কষ্ট পেল। নীলা কান্না চেপে কড়াস্বরে বলল, কান্না থামা ধ্রুব। তোর এই ছিচ কাঁদুনে স্বভাবটা আমার কিন্তু খুব বিরক্ত লাগে। কান্না থামা বলছি। ধ্রুব সাথে সাথে কান্না চেপে চুপ করে রইল। খেয়েছিস রাতে? খাবো না। কেন? তুই আমার সাথে রাগ করেছিস কেন সেটা আগে বলবি। তারপর আমাকে প্রমিস করবি তুই আমার সাথে কথা বলা অফ দিবি না। খাবি নাকি আমি ফোন অফ করব? আমি মরে যাব বলে দিলাম, তুই ফোন অফ করলে আমার মরার খবর পাবি। নীলা জোরে ধমক দিয়ে বলল, যা খেয়ে তারপর আমায় কল করবি, তার আগে না। তুই খেয়েছিস? হুম। মিথ্যে বলছিস কেন? যা তুইও খেয়ে নিবি। আচ্ছা ঠিক আছে। ভিডিও কল দেব, আমি দেখব তুই সত্যি খাচ্ছিস কিনা। ভিডিও কল দিল তো ধ্রুব নীলাকে দেখে বুঝে যাবে নীলাও কেঁদেছে, তখন ও আরও কষ্ট পাবে, তাই নীলা কড়া করে বলল, না ভিডিও কল দিবি না। আমি সত্যিই খাব। তুই ফোন রাখো, খেয়ে তারপর কল দিবি। পরদিন ক্লাসরুমে পাশাপাশি বসে নীলা আর ধ্রুব অ্যাসাইনমেন্ট করছে। এমন সময় নীলা উঠে দাঁড়াল। ধ্রুব জিজ্ঞাসু দৃষ্টিতে নীলার দিকে তাকাতেই নীলা বলল, ওয়াশরুমে যাব। আমিও যাব তোর সাথে। তোর ওয়াশরুমে যেতে হলে যা, আমার পিছু নিবি না বলে দিলাম। লেডিস ওয়াশরুমের সামনে কোনো ছেলে দাঁড়িয়ে আছে দেখলে ভার্সিটি থেকে রাস্ট্রিকেট করে দেবে। ঠিক আছে তুই যা তাহলে, আমি বসে অ্যাসাইনমেন্ট করছি। হুম, লেট হলে আবার আমায় খুঁজতে বের হোস না। আমি ওয়াশরুমে যাব আর আসব। ওকে। ধ্রুব বসে বসে অ্যাসাইনমেন্ট করছে আর নীলা বেরিয়ে গেল। কিছুক্ষণ পর নীলা ক্লাসে ঢুকতেই দেখে পুরো ক্লাসে ধ্রুব নেই। ধ্রুবকে দেখতে না পেয়ে আত্মা ছিটকে ওঠে। এদিক ওদিক খুঁজতে থাকে ধ্রুবকে। বেঞ্চে তাকিয়ে দেখে বই খাতা সব খোলা। বের হওয়ার আগে নীলা ওকে বলেও গিয়েছিল যেন ক্লাস থেকে বের না হয়। ধ্রুব তো নীলার কথা অমান্য করার ছেলে না। নীলা ক্লাসে যাকেই জিজ্ঞেস করে কেউই বলতে পারল না। ক্লাস থেকে বেরিয়ে এদিক ওদিক পুরো ডিপার্টমেন্ট খুঁজতে থাকে, কোথাও নেই ধ্রুব। ধ্রুবকে না পেয়ে কলিজার পানি শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। এইটুকু সময় ধ্রুব কোথায় যাবে?
নীলার পারমিশন ছাড়া ধ্রুব কোথাও যাওয়ার কথা না। তবে ধ্রুব গেলটা কোথায়? ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে ক্যাম্পাসের এপাশ ওপাশ খুঁজতে লাগল, কোথাও ধ্রুবর দেখা মিলছে না। টেনশনে প্রচণ্ড কান্নাও পাচ্ছে, যাকেই জিজ্ঞেস করে কেউ বলতে পারে না। খুঁজতে খুঁজতে একটা সময় খেয়াল করল ক্যাম্পাসের এক প্রান্তে একটা পুকুর, যার পাশে একজনকে পেছনে থেকে অনেকটা ধ্রুবর মতো লাগছে। নীলা ছুটে গেল সেদিকে। কি রে, কখন থেকে সামান্য একটা বাক্য বলতে বলছি, এখন অবধি একটা শব্দ বের করতে পারলাম না। কেমন মেয়েদের মতো কেঁদে ভাসিয়ে দিচ্ছে। কি হলো বল, ওকে আই লাভ ইউ। অনেকক্ষণ চুপ থাকার পর বলল, বলবো না। ধমক দিয়ে বলল, বল বলছি। খারাপ কিছু হয়ে যাবে বলছি, ভালোই ভালোই সোজা কথা এক কথায় বলে দে। আমি উনাকে ভালোবাসি না। আমি কেন বলবো? মাহিন ধ্রুবর হাত শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে আছে, আর মাহিনের পাশে মেহরিন মিটমিট করে হাসছে। ক্লাস থেকে মাহিনী ধ্রুবকে ধরে এনেছে আর জোর করে ধ্রুবকে দিয়ে মেহরিনকে আই লাভ ইউ বলানোর চেষ্টা করছে। ধ্রুব বলবে কি ভয় কাবু হয়ে সেই যে মাথা নিচু করে কাঁদছে। এতক্ষণ চুপ থেকে কেবল মুখ থেকে দুটো বাক্য বের হল। মাহিন ধ্রুবর দিকে চোখ গরম করে বলল, আমি লাস্টবার বলছি, ওকে আই লাভ ইউ বলবি কি বলবি না? ধ্রুব কিছু বলার আগেই পাশে থেকে শব্দ এলো একটা ঠাসস থাপ্পড়ের মতো আওয়াজ পেয়ে ধ্রুব মাথা উঁচু করে তাকাতেই দেখল ধ্রুবর পাশে নীলা দাঁড়িয়ে মেহরিনের গালে থাপ্পড় মেরেছে। মেহরিন থাপ্পড় খেয়ে নিজের গালে হাত বসিয়ে আরেক হাত দিয়ে নীলাকে মারতে যাবে। নীলা মেহরিনের হাতটা চেপে ধরল। মেহরিন রাগে কটমট করে উঠল। নীলার তো রাগে মাথা ফেটে যাবে ভাব। আর পাশে থেকে মাহিন নীলাকে দেখে কিছু না বলে নীলার দিকে ব্লাশিং হয়ে তাকিয়ে আছে। নীলার থেকে হাত ছাড়ানোর চেষ্টা করে রেগে রেগে মেহরিন বলল, হাউ ডেয়ার ইউ? আমার গায়ে হাত তোলার সাহস পেলে কোথা থেকে? আপনি যদি সিনিয়র হয়ে সিনিয়রের মতো বিহেভ না করতে পারেন, আমিও ভুলে যাব আমি জুনিয়র। সিনিয়র সিনিয়রের মতো থাকবেন, আমরা জুনিয়র হয়ে সম্মান দেখাব। কিন্তু যদি বাজারের মেয়েদের মতো বিহেভ করেন তাহলে অবশ্যই আমরা ভদ্র সমাজের মানুষজন ভদ্রভাবেই ব্যাপারটা হ্যান্ডেল করব। লজ্জা করে না? একেতে সিনিয়র, তার মধ্যে আমার ভাই আপনাকে পছন্দও করে না, তবুও কেন ওর পেছনে পড়ে আছেন? সোজা কথা কেন সহজভাবে বুঝেন না? মাথায় এইটুকু সেন্স নেই? মেহরিন তো নীলার এমন রূপ দেখে অনেকটাই থ হয়ে গেল। আজ অবধি কেউ এমন করে নি ওর সাথে, আর নীলা কি করল আজ? নীলা মেহরিনের হাতটা ছেড়ে দিয়ে ধ্রুবর দিকে তাকাতেই দেখল মাহিন ধ্রুবর হাতটা শক্ত করে ধরে আছে। ধ্রুব হাতটা ছাড়ানোর চেষ্টা করছে, পারছে না। এবার তো নীলার রাগকে দেখে দ্বিগুণ থেকে 4 গুণ 6 গুণ হয়ে গেল। মাহিনের চোখের দিকে তাকিয়ে নীলা দিল মাহিনের নাক বরাবর ঘুষি। ঘুষি খেয়ে ধ্রুবর হাত ছেড়ে নাক চেপে ধরল নিজের। কিন্তু নীলার উপর রাগ হচ্ছে না, এখনো ব্লাশিং মুডেই আছে। নীলা চিৎকার করে বলল, তোর সাহস তো কম না, আমার ভাইয়ের হাত চেপে ধরেছিস? পাবলিক ভার্সিটি বলে যা ইচ্ছে তাই করবি? ভার্সিটির প্রতিষ্ঠাতা কি তোর বাবা, নাকি তোদের বাবার টাকায় পড়ে এখানে চান্স পেয়েছি? কষ্ট করে পড়াশোনা করে চান্স পেয়েছি। সিনিয়র বলে মাথা কিনে নিবি? আমরা জুনিয়র বলে যা ইচ্ছে তাই করে যাবি? র্যাগিংটা কি তোদের পেশা? কিসের এত পাওয়ার? বাবার পাওয়ার? বাবার পাওয়ার কি আমাদেরও কম আছে নাকি? লোক সমাজে দেখানোর প্রয়োজন মনে করি না, নিজের যোগ্যতাই চলি আমরা। আজকে যেটা করেছিস তোরা, সেটা যদি আমার সাথে করতি আমি কিচ্ছু বলতাম না, কিন্তু তোরা আমার ভাইয়ের সাথে এমন করেছিস।
আর এই যে মেহরিন আপু, আপনাকে বলছি সিনিয়র আপুর মতোই বিহেভ করবেন। নেক্সট টাইম আমার ভাইয়ের দিকে বদ নজর দিল, আজকে যেমন গালে বসিয়েছি নেক্সট টাইম চোখ দুটো খুলে হাতে ধরিয়ে দেব। কথাগুলো বলে নীলা চোখ বন্ধ করে একটা বড় নিঃশ্বাস ছেড়ে তাকাতেই ধ্রুবর হাতের দিকে খেয়াল হলো ওর হাতে মাহিনের আঙুলের ছাপ পড়ে গেছে। ধবধবে সাদা হাতে আঙুলের ছাপগুলো লাল টকটকে বর্ণ ধারণ করেছে। এবার তো মাথা আরো হট হয়ে 1000 গুণ বেড়ে গেল রাগ। ওই তুই আমার ভাইয়ের হাতের কি অবস্থা করেছিস? তোকে তো আমি মেরাই ফেলবো আজ। কথাটা বলেই নীলা মাহিনকে আরেক দফা ঘুষি দিতে যাবে, এমন সময় ধ্রুব নীলাকে আটকে ধরল। মাহিন থ হয়ে গেল পরিস্থিতি দেখে। নীল প্লিজ থামো বোন, কিচ্ছু হয়নি আমার। ক্লাসে চল নীলা প্লিজ। নীলাকে টানতে টানতে বলছে আর মাহিনের দিকে ধ্রুব তাকিয়ে বলল, ভাইয়া সরি ভাইয়া প্লিজ, ওকে কিছু বলবেন না, ও একটু ডেসপারেট। প্লিজ ভাইয়া আমাদের ক্ষমা করে দিন। তোকে আমি ছাড়ব না। তুই আমার ভাইয়ের গায়ে হাত দিয়েছিস, যে হাত দিয়ে আমার ভাইয়ের হাত ধরেছিলি সেই হাত আমি লুলা করে দিব। ধ্রুব নীলাকে কোনো মতে টেনে ওদের সামনে থেকে সরে আসল। আরে ভাই কিয়া শট হে। রোদ মেয়েটা পুরোই তোর মতোই রে, আগে অ্যাকশন তারপর ডিসকাশন। হাসতে হাসতে সবুজ বলল। রোদ ব্লাশিং হয়ে নীলার দিকে তাকিয়ে বলল, ওই সিয়াম। হ্যাঁ ভাই। যা তো জোড়া পিচ দুটোকে ধরে আনো এখানে। ঠিক আছে যাচ্ছি ভাই। সিয়াম ধ্রুব নীলাকে ডেকে আনতে গেল। রোদ আরেক ছোট ভাইকে বলল দৌড়ে গিয়ে ক্যান্টিন থেকে দুটো আইসক্রিম আনতে। সবুজ রে বলে ফেল। রোদ গালে হাত দিয়ে ঘোর লাগানো চোখে তাকিয়ে বলল, ইয়ে লাড়কি বানেগি মেরি রানী। সবুজ হেসে দিল আর পাশে থেকে অনিক লিমন বলল, সিরিয়াসলি? হুম একদম। মেয়েটাকে হেব্বি মনে ধরেছে রে। এই মেয়েকে যতবার দেখেছি ততবারই আমার মনে লেগেছে। মনে হচ্ছে এটাই সেই মেয়ে যাকে আমি আমার বর্ণনায় খুঁজি। একটা ব্যাপার আছে ভাই ওর মধ্যে। সিয়াম নীলার সামনে গিয়ে দাঁড়িয়ে পথ আটকে বলল, এই যে আপু আপনাকে রোদ ভাইয়া ডাকে। নীলার উঠল আরেক দফা রাগ, কেবল এক জায়গায় ঝামেলা করে এসে এখন আবার আরেক সিনিয়রের ডাক পড়ল। না জানি আবার কোনো ঝামেলা ডাকছে। আরে ভাই কি শুরু করেছে তা কি সবাই মিলে? ভালো লাগে না এত অত্যাচার। পাগল হয়ে যাব এই সিনিয়রদের প্যারাই। আমি যেতে পারবো না। অত কিছু জানি না ভাই, যাইতে বলছে যাইতে হব। নীল চল না, সবাই তো এক হয় না, শুনে আসি চল। এই তুই একদম চুপ কর বলছি, তুই একটা কথাও বলবি না আমার সাথে। বোন প্লিজ মাথা ঠান্ডা কর। আরে আপু এত পেনিক নিতেছেন কেন? ভাই ডাকছে চলেন। ভাই কাউরে ওয়ার্নিং ছাড়া র‍্যাগ দেয় না। নীল চল প্লিজ, এখন যদি আমরা না যাই তাহলে সেটা বেয়াদবি হবে। আমরা শুনে আসি কি বলে উনারা। নীলা কিছু না বলে সিয়ামের দিকে তাকালো। মনে মনে ভাবল এই ছেলে তো সামনে থেকে সরবেই না, গিয়ে ওই বড় ভাইকেই টাইট দিতে হবে। নীলা সিয়ামকে বলল, চলুন। সিয়ামের পিছু পিছু যাচ্ছে ওরা। রোদ অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে বন্ধুদের সাথে কথা বলছে আর হাতে একটা কোন আইসক্রিমের গায়ে থেকে কাগজ খসাচ্ছে। পেছনে থেকে সিয়াম বলল, ভাই নিয়ে আসছি। রোদ বাঁকা হাসি দিয়ে পেছনে ঘুরতে যাবে এমন সময়ে নীলা পেছনে থেকে বলে উঠল, আপনারা সিনিয়র রাখি র‍্যাগ দেয়ার জন্য রেস লাগিয়েছেন? এক এক বেলা একে পুরো কথা বলার আগেই রোদ নীলার দিকে ঘুরে ওর মুখে আইসক্রিম ভরে দিল। নীলার হাতটা ধরে উঁচু করে হাতে আইসক্রিমটা ধরিয়ে দিল। রোদ নিজের 2 হাত পকেটে ঢুকিয়ে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল,
হট আছো অনেক, আইসক্রিমটা খাও, মাথাটা ঠান্ডা হবে। এরকম মাথা গরম সময়ে আইসক্রিম খাবে, বিশেষ করে আমার সামনে যখন কথা বলবে সাথে আইসক্রিম রাখবে, কারণ আমার সামনে কেউ মাথা গরম করে কথা বলবে সেটা আমার পছন্দ না। নীলা কিছু না বলে চোখ বড় বড় করে ভূত দেখার মতো করে থ হয়ে দাঁড়িয়ে রইল। আইসক্রিমটা এতক্ষণ মুখের ভেতর ধরেই দাঁড়িয়েছিল আর রোদের কথা শুনছিল। পাশে ধ্রুব ক্যাবলাটা চুপচাপ দাঁড়িয়ে আছে। রোদ আরেকটা আইসক্রিম ধ্রুবর হাতে ধরিয়ে হেসে হেসে বলল, নাও তুমি এটা খাও। তুমি তো আর বোনের মতো রেগে নেই, ভেতরটা আতঙ্কিত হয়ে আছে, এটা খেয়ে ঠান্ডা করো ভেতরটা। রোদ নীলার দিকে তাকিয়ে বলল, নাম? কড়াকড়িভাবে উত্তর দিল নীলা। পাশে থেকে সিয়াম বলল, রোদ ভাই সিনিয়র, আমাদের বড় ভাইদের সাথে সম্মান দিয়ে কথা বলতে হয়। ভাই কি আপনার সাথে খারাপ কিছু বলছে নাকি? ভালো মতো পরিচয়টা দিল কি দাঁতে পোকায় ধরবে? সিয়ামকে ধমক দিয়ে অনিক বলল, ওই তোর সমস্যা কি সিয়াম, চুপ করে থাকতে পারিস না? রোদ কথা বলছে তো। নীলা সিয়ামের দিকে চোখ গরম করে তাকালো, তারপর রোদের দিকে তাকিয়ে নরম স্বরে বলল, আমার নাম নীলান্তি নীলা। আমার পাশে যে শুভ্র ন্যায় দেখতে ক্যাবলা কান্তটা দাঁড়িয়ে আছে ওর নাম ওয়াসিফার রহমান ধ্রুব, ও আমার ভাই হয়। বাবা পুলিশ অফিসার, মা প্রাইমারি স্কুলের হেড ম্যাম। আমাদের নিবাস ঢাকায়, পৈতৃক নিবাস টাঙ্গাইলে। দাদার নিবাস টাঙ্গাইলেই, তার বাবার নিবাস কোথায় জানি না। আমাদের স্কুল কলেজ রাজুক উত্তরা মডেল স্কুল এন্ড কলেজ। এখন সিএসি ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ার। এবার সিয়ামের দিকে তাকিয়ে বলল, আর কিছু জানার আছে? রোদ নীলার দিকে তাকিয়ে হেসে বলল, অনেক কষ্ট দিলাম। কিসের কষ্ট? হালকা হেসে দিয়ে জিজ্ঞেস করলাম নাম, আর তুমি তো পুরো ডিটেইল বলে দিল। যাই হোক, ভালো পাবলিক ভার্সিটিতে চান্স পেয়েছ, কষ্ট করে ভালো মতো পড়াশোনা কন্টিনিউ করো। তুমি আর 5টা মেয়ের মতো না, যা বুঝলাম। ভালো লেগেছে। কোনো হেল্প লাগলে অবশ্যই অবশ্যই জানাবে। এই সব ভাইয়াদের মুখ চিনে রাখো, সবাই তোমাদের হেল্প করবে। নীলা সবুজকে দেখিয়ে বলল, হ্যাঁ ওই ভাইয়াটাকে চিনি তো। হুম, সব ভাইয়াকে চিনে রাখো। আর মাহিনের থেকে দূরে থেকো। মাহিনকে ভাইয়া? যার নাকের মধ্যে ঘুষি মেরেছ সেই মাহিন? ও, ওই ছেলেটা বাজে ছেলে। নেক্সট টাইম সামনে পেলে অন্য কোথাও ঘুষি মেরে দেব। ঠিক আছে, ক্যাম্পাসে ঘোরাঘুরি না করে ক্লাসে যাও। তোমাদের লেকচার মেবি শুরু হয়ে গেছে এতক্ষণে। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নীলা ধ্রুবর হাত ধরে ঘুরে চলে যেতে নিবে এমন সময় আবার রোদের দিকে ঘুরে তাকিয়ে বলল, ভাইয়া। হ্যাঁ বলো। আপনি তো বলেছিলেন আপনার সাথে কথা বলার সময় সাথে আইসক্রিম রাখতে। কথা তো শেষ, তাহলে আইসক্রিমটা? আইসক্রিমটা দেখিয়ে বলল। রোদ হালকা হেসে হাত বাড়িয়ে দিয়ে বলল, দাও। নীলা ওর হাতের আইসক্রিম রোদের হাতে দিয়ে দিল। পাশে থেকে ধ্রুব ও নীলার দেখা দেখি রোদের দিকে নিজের আইসক্রিমটা বাড়িয়ে দিল। রোদ ধ্রুবর দিকে তাকিয়ে হেসে দিয়ে বলল, না, তোমারটা দিতে হবে না, তুমি খাও। ওকে। নীলা ধ্রুবকে নিয়ে চলে গেল। রোদ নীলার আইসক্রিমটার দিকে তাকিয়ে আছে। অনিক বলে উঠল, আইসক্রিমটা রেখে দিলই কেন? খাবো তাই। সিয়াম অবাক হয়ে বলে, কি বলেন ভাই? আপনি এই এঁটোটা খাইবেন কেন? দাঁড়ান, আমি এক্ষুনি ক্যান্টিনে থেকে আনতেছি। আমি বলেছি তোকে, আমি এটাই খাবো। ভাই, আপনি মাইয়া মানুষের খাওয়াটা খাইবেন তাই?
রোদ সিয়ামের দিকে তাকিয়ে হেসে দিয়ে বন্ধুদের বলল, ওকে ব্যাপারটা বুঝিয়ে বল। কথা শেষ করেই রোদ আইসক্রিমটা খাওয়া শুরু করল, এতক্ষণে অনেকটা গলেও গেছে। তবুও এটা খেয়ে যাচ্ছে রোদ। কি হলো বলতো, ওই ভাইয়াটা তোর আইসক্রিম রেখে দিল আর আমারটা রাখল না। নীলা কিছু না বলে ঘোরের মধ্যে আছে, কিছু বুঝতে পারছে না। কিছু একটা গভীর মনোযোগ দিয়ে ভাবছে খুব। কি রে, কি হলো তোর? বলছিস না কিছু? আমিও ভাবছি সেটাই। আমার তা থেকে নেখা। ভেঙচি দিয়ে ধ্রুবকে বলল, তোর এটোটা আমি খাবো কেন? যা সর। ওম্মম ভাব। যা না নিলি আমিই খাবো। তবে যাই বলি, সেই ভাইটাকে আমার খুব ভালো লেগেছে। কি সুন্দর করে কথা বলল। হুম, তোকে বলেছি না আমার সাথে কথা না বলতে, একদম চুপ করে থাক। একটা কথাও বলবি না। ধ্রুব মাথা নাড়াল। ঘোর লাগানো মস্তিষ্ক নিয়ে ঢুলতে ঢুলতে বাড়িতে প্রবেশ করছে রোদ। মনে হচ্ছে অন্য এক জগতে আছে। ড্রয়িং রুমে সোফায় পাউপর দিকে দিয়ে শুয়ে শুয়ে টিভি দেখছে রওয়া। রোদের হাঁটার ধরন দেখে রওয়া সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, কি রে ভাইয়া, অমন করে হাঁটছিস যে, নেশা করেছিস নাকি? কি দিন এলো রে বাপু, পোলাপান দিনে দুপুরে মদ গিলে ঘরে আসে। রোদ হালকা হেসে ইশারা করে বলল, আয় কাছে এসে চেক কর, কোনো ব্র্যান্ডেরটা খেয়েছি। রওয়া বোকার মতো রোদের কাছে যেতেই রোদর কানে ধরে দিল ও কচলানি। আয়া আয়া ভাইয়া ছাড়ো, ব্যথা পাচ্ছি। রোদ দাঁতে দাঁত চেপে বলল, একটু আগে কি বললি? আমি নেশা করি? দিনে দুপুরে মদ গিলি? ভাইয়া ছাড়ো, আমি তো মজা করে বলেছি। তুমি তো সিগারেটের গন্ধ সহ্য করতে পারো না, মদ তো দূরে থাক। নেক্সট এমন কথা বলার আগে ভেবে বলবি। আচ্ছা ঠিক আছে, ছাড়ো। রোদ কান ছেড়ে দিয়ে উপরে যাওয়ার জন্য যেই সিঁড়িতে পা রাখবে, পেছনে থেকে রওয়া বলে উঠল, ভাই না, বদমাইশ একটা। রোদ পেছনে ঘুরে বলল, আম্মু কই, দেখছি না যে। শপিংয়ে গেছে। মাথা নড়িয়ে নাড়িয়ে বলল, ও আচ্ছা, ঠিক আছে। তোর সাথে একটা পার্সোনাল কথা আছে, শুনে যাস। ন্যাড়া বেলতলা একবারই যায়। ও বুঝে গেছিস তাহলে? ঠিক আছে, সমস্যা নাই। কথা শেষ হতে না হতেই রওয়াকে দিল ধাওয়া। ছুটাছুটি করে রওয়া এক দৌড়ে উপরের দিকে গিয়ে নিজের রুমে গিয়ে দরজা আটকে দিল। নীলা সেই যে অন্যমনস্ক হয়ে কিছু একটা ভাবছে, এখনো সেই অবস্থাতেই আছে। কিছু একটা নিয়ে গভীর চিন্তায় আছে। বাড়ি ফেরার পর কারো সাথে কোনো কথা না বলে সোজা নিজের রুমে গিয়ে কোনো মতে ফ্রেশ হয়ে ফ্লোরে বসে খাটে মাথা হেলান দিয়ে গভীর মনোযোগ দিয়ে কোনো এক চিন্তার জগতে প্রবেশ করছে। এমন সময় ধ্রুবর ফোন বেজে উঠল। নীলা রিসিভ করে কানে নিল। কি রে, কি করছিস? কিছু না। খেয়েছিস? না। কেন? আগে বলবি না, আমি তো খেয়েছি। ধ্রুব, বল। তোকে একটা কথা বলবো। আচ্ছা বল। তোর মনে আছে ওই যে চলবে